প্রথম ধাপে প্রবাসী কার্ড পাচ্ছেন 50,000 নারী কর্মী। চলতি বছর সেবার আওতায় আসছে 2 লাখ। রেমিটেন্স বৃদ্ধির প্রত্যাশা। মধ্যপ্রাচ্যের সংঘাতে ঝুঁকিতে সৌদি প্রবাসীদের কর্মসংস্থান ও রেমিটেন্স প্রবাহ। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি। এবং মালদ্বীপের স্বাধীনতা দিবসের আয়োজনে যোগ দিতে মালেতে পররাষ্ট্রমন্ত্রী। সার্ককে পুনরায় সক্রিয় করতে একমত দুই দেশ। স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি কমানো এবং ব্যাংকিং সুবিধা দিতে চালু হতে যাচ্ছে বিশেষ প্রবাসী কার্ড। অগস্টে প্রথম ধাপে 50,000 নারী কর্মী দিয়ে শুরু হয়ে চলতি বছরের মধ্যেই অন্তত 2 লাখ কর্মীকে এই সেবার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে আর্থিক লেনদেনের সুযোগ বৈধ পথে রেমিটেন্স বাড়াতে বড় ভূমিকা রাখবে। প্রিয়জন ছেড়ে দূরপরবাসে হাড়ভাঙা খাটুনি, এই নিয়েই প্রবাসীদের জীবন। দেশের অর্থনীতির চাকা সচল রাখলেও বিমানবন্দর, ইমিগ্রেশন থেকে শুরু করে পদে পদে নানামুখী হয়রানি আর বঞ্চনার শিকার হতে হয় এই রেমিটেন্স যোদ্ধাদের। এসব ভোগান্তি কমাতে প্রবাসীদের জন্য এবার পুরুষ ও নারী দুই ক্যাটাগরিতে আসছে প্রবাসী কার্ড, যার মাধ্যমে বিমানবন্দরে দীর্ঘ লাইন এড়িয়ে মিলবে অগ্রাধিকার ইমিগ্রেশন ও বিনামূল্যে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস। সাথে আন্তর্জাতিক বিমানবন্দর লাউঞ্জে বিনামূল্যে প্রবেশ এবং হাসপাতালে বিশেষ চিকিৎসা ছাড় পাবেন তারা। আন্তর্জাতিক ইভিএম চিপযুক্ত এই কার্ডের মাধ্যমে সরাসরি বিকাশ, নগদ সহ যে কোনো MFS এ সহজেই টাকা পাঠানো যাবে। আগস্টেই প্রথম ধাপে 50,000 নারী কর্মী দিয়ে এটি শুরু করার কথা জানিয়েছে জনতা ব্যাংক। এবছরের মধ্যেই ধাপে ধাপে 2 লাখ কর্মীকে আনা হবে প্রবাসী কার্ডের সেবার আওতায়। প্রাথমিকভাবে এই জর্ডানে যে নারী কর্মীরা যাচ্ছে তাদের মধ্য থেকে হয়তো 500 একটা পাইলট বেসিসে শুরু করা হবে এবং পর্যায়ক্রমে বিশ্বের যে কোনো দেশে যে সমস্ত আমাদের শ্রমিকরা যায় সেই সমস্ত জায়গাগুলোতে এক্সটেন্ড করা হবে। এই উদ্যোগ প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে আরও বেশি উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। সত্যিকার অর্থে আমরা কিন্তু রেমিটেন্সের সম্পূর্ণ সুফলটা ভোগ করি না, কারণ দেখা যায় যে অনেকেই এই বিভিন্ন জটিলতা, দেরি হয়, সব জায়গায় ব্রাঞ্চ নেই, ছুটি নিয়ে তিনি ব্যাংকে যেতে পারছেন না, তারা সহজ পন্থা ইনফর্মাল সেক্টরকে ব্যবহার করেন এবং সেই টাকাটা দেশে আসে, কিন্তু সেটা কিন্তু দেশের অর্থনীতিতে কোনো যোগ আমরা হতে দেখি না। এটা কিন্তু একটা বড় সম্ভাবনার জায়গা যদি আমরা বাধ্যতামূলক করতে পারি যে যেভাবেই হোক সেই কার্ডের মাধ্যমে টাকা পাঠাবে। রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে একটি অ্যাকাউন্ট, বৈধ পাসপোর্ট, NID এবং BMET স্মার্ট কার্ড থাকলেই যে কোনো প্রবাসী সহজে সংগ্রহ করতে পারবেন এই কার্ড। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। মধ্যপ্রাচ্যের সংঘাত এবার সরাসরি আঘাত এনেছে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানে। অনিশ্চয়তার মুখে পড়েছে 30 লাখেরও বাংলাদেশির ভবিষ্যৎ। আর এর পাশাপাশি বড় ধরনের ঝুঁকিতে পড়েছে দেশের অন্যতম প্রধান বৈদেশিক আয়ের উৎস রেমিটেন্স প্রবাহ। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই সরকারকে বিকল্প পরিকল্পনা প্রস্তুত করতে হবে। মোহাম্মদ ফিরোজের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি এবং সৌদি আরবের সৌদিকরণ বা ভিশন 2030 নীতির প্রভাবে দেশটির বেসরকারি খাতে মন্দাভাব স্পষ্ট হয়ে উঠেছে। ফলে নতুন ভিসা নিয়ে অনেকে সৌদি আরবে গেলেও প্রত্যাশিত কাজ মিলছে না। আমি 5.5 লাখ টাকা থেকে আসছি, আজকে 5 মাস হয়ে গেছে, কাজ কাজ নাই। সাপ্লাইয়ের বিষয়ে অনেক লোক আসে আইসা কাজ করবো নাই। আমার নিজের 22 বছর সৌদি আরবের বয়স, এখনো কোনো কাজ করবো নাই, বেকার আছি আজকে 5 মাস। সরকারকে অনুরোধ থাকবে এটাই যে সরকার যেন দক্ষ শ্রমিক যেন এসব দেশে প্রেরণ করে, তাহলে কর্মসংস্থান তারাই নিজেরাই তৈরি করে নিতে পারবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিলের পর থেকে সৌদি আরব থেকে রেমিটেন্স পাঠানো অনেকটাই কমে গেছে। আয় কমে যাওয়ায় প্রবাসীরা নিয়মিত অর্থ পাঠাতে পারছেন না। আইনি জটিলতা, কাগজপত্রের সমস্যার কারণে অনেকে দেখা যাচ্ছে যে আপনার পাসপোর্ট বানাতে পারেননি, আর পাসপোর্ট না বানাতে পারার কারণেই অনেকের আবার রিকভার মেয়াদও চলে গেছে। তো এইটা সব মিলিয়ে যদি বলি রেমিটেন্স প্রবাহ কমার পিছনে অনেকগুলো কারণ। এদিকে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বলছেন, সৌদি আরবের পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রবাসীদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে। আমাদের প্রবাসী ভাইরা আসলে কাজ করছেন কিন্তু ঠিকমতো আসলে বেতন পাচ্ছেন না। সবকিছু মিলিয়ে কিছুটা অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে আসলে কনসুলেট থেকে আমরা চেষ্টা করছি। সংশ্লিষ্টদের মতে মধ্যপ্রাচ্যের একক শ্রমবাজারের উপর নির্ভরতা কমিয়ে এখনই নতুন ও বিকল্প শ্রমবাজার অনুসন্ধান করা জরুরি। তা না হলে দেশের রেমিটেন্স প্রবাহ ঝুঁকির মুখে পড়তে পারে।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ই পাসপোর্টের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে প্যারিসে বাংলাদেশ দূতাবাস। সেবা সহজ করতে চালু করা হয়েছে বিশেষ কনস্যুলার সেবা। এ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। ই পাসপোর্টের একটি অ্যাপয়েন্টমেন্ট মানেই ছিল দিনের পর দিন অপেক্ষা। নির্ধারিত সময়ে ওয়েবসাইটে প্রবেশ করেও মিলছিল না স্লট। আবার কেউ ইমেইল আবেদন করে অপেক্ষায় ছিলেন মাসের পর মাস। সময়মতো পাসপোর্ট নবায়ন না হওয়ায় ব্যক্তিগত ও পেশাগত জীবনে তৈরি হয়েছে নানা জটিলতা। বাংলাদেশ দূতাবাস অ্যাপয়েন্টমেন্ট পাওয়া নিয়ে প্রবাসীরা দীর্ঘদিন ধরে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট খোলার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সব তারিখ পূর্ণ হয়ে যায়। এমন পরিস্থিতিতে ই পাসপোর্ট আবেদন সংক্রান্ত জটিলতা কমাতে বিশেষ কনসুলার সেবা চালু করেছে প্যারিসে বাংলাদেশ দূতাবাস। এই কার্যক্রমে পূর্ব নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আবেদন গ্রহণ করা হচ্ছে। প্রথম দিনেই 80 জনের বেশি বাংলাদেশি নাগরিক তাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে। অনেক সুন্দর সেবা এবং সব ধরনের সহযোগিতা, কোনো ধরনের নাই, কোনো ঝামেলা নাই। সাধারণ মানুষ যেন কোনো হয়রানি শিকার না হয়, সাধারণ মানুষ যেন তার যে প্রাপ্য নাগরিক অধিকারটা সেটা যেন পায়। বিশেষ কনসুলার সেবার পুরো কার্যক্রমে স্থানীয় বাংলাদেশি স্বেচ্ছাসেবীরাও তথ্য প্রদান, সিরিয়াল ব্যবস্থাপনা এবং বিভিন্ন ধাপে আবেদনকারীদের সহায়তা করছেন। দীর্ঘদিনের ভোগান্তি ও প্রবাসীদের ধারাবাহিক অভিযোগের পরিপ্রেক্ষিতে এই নতুন উদ্যোগ নিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। আমাদের এই অনলাইন স্লটটা গত জুন মাসের 4 তারিখ থেকে শুরু হয়েছে। শুরু হওয়ার পর থেকে এটা আমরা করেছি অধিকতর স্বচ্ছতার জন্য, যাতে মানুষ নিজের অ্যাপয়েন্টমেন্ট নিজে নিতে পারে। দূতাবাসের এই উদ্যোগে অপেক্ষার সময় কমবে এবং দ্রুত সেবা পাওয়া যাবে বলে আশা করছেন প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মালদ্বীপের 61তম স্বাধীনতা দিবসের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে দেশটির রাজধানী মালেতে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরথিসাম আদম। পরে প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডক্টর খলিলুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন তিনি। জাতিসংঘ অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশকে সমর্থন দেয়ায় ধন্যবাদও জানান। আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, সার্ককে আরও শক্তিশালী এবং সক্রিয় করা, সেই সাথে মালদ্বীপে বাংলাদেশিদের অবদান নিয়েও আলোচনা হয়। নিউ ইয়র্কে মাত্র 2 সপ্তাহের ব্যবধানে আবারও বন্দুক হামলার শিকার হলেন এক রাইড শেয়ার চালক। এবারে ব্রুকলিনে গুলিবিদ্ধ হয়েছেন বাংলাদেশি অভিবাসী মোহাম্মদ রুহুল আমিন নাসির। শুক্রবার ভোরে সামান্য এক সড়ক দুর্ঘটনার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে অজ্ঞাত এক হামলাকারী খুব কাছ থেকে তার মুখে গুলি করে পালিয়ে যায়। অস্ত্রোপচারের পর তিনি বর্তমানে স্থিতিশীল রয়েছেন। এর আগে এক পাকিস্তানি চালকও একইভাবে গুলিবিদ্ধ হয়েছিলেন। চালকদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি ট্যাক্সি ও টিএলসি গাড়িকে ক্যামেরা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে ফেডারেশন অফ ট্যাক্সি ড্রাইভার্স। আগামীতে বিমানের বর্তমান কোনো রুটের ফ্লাইট বন্ধ করা হবে না, বরং পর্যায়ক্রমে আরও নতুন রুট বাড়ানো হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নারিতা সরাসরি ফ্লাইটের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বর্তমানে উড়োজাহাজের সংকট থাকলেও 2034 সালের মধ্যে বিমানের বহরে 50টি উড়োজাহাজ যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। আমাদের ইচ্ছা যে আমরা 2034 সালের মধ্যে আমাদের ফ্লিটে যাতে 50টির মতো ফ্লাইট থাকে। এয়ারক্রাফট আরো আনার চেষ্টা করছি, যখন এয়ারক্রাফট চলে আসবে ইনশাল্লাহ আমাদের বন্ধ করা প্রশ্নই ওঠে না। কারণ যে সেবাটা, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদের সেবা, বিমান সেবা দেওয়ার জন্যই আমাদের দায়িত্ব দিয়েছেন। আমরা চেষ্টা করব সেই দায়িত্বটা ধরে রাখার জন্য। প্রথম কর্মদিবসের শুরুতেই জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। শেরেবাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি। 2 স্থানেই নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদের প্রথম রাষ্ট্রীয় কর্মসূচি। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন অস্থায়ী রাষ্ট্রপ্রধান। জাতীয় স্মৃতিসৌধ থেকে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে আসেন তিনি। শ্রদ্ধা নিবেদন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে। তাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির এই রাষ্ট্রীয় কর্মসূচিকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া উদ্যান এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দর্শনার্থীদের চলাচল ছিল নিয়ন্ত্রিত। স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর স্পিকারের পদে থাকায় সংবিধান অনুযায়ী দায়িত্ব গ্রহণ করেন হাফিজ উদ্দিন আহমদ। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। সংকটময় সময়ে জাতীয় ঐক্য অটুট রাখাই হবে নতুন রাষ্ট্রপতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এমন মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন শুধু দেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটেই নয়, ভূরাজনৈতিক বাস্তবতায় আন্তর্জাতিক পরিসরকেও ধারণ করার সক্ষমতা থাকতে হবে নতুন রাষ্ট্রপতির। সাধারণ মানুষ মনে করে নতুন রাষ্ট্রপতির সফলতা নির্ভর করবে তার নেতৃত্ব, বিচক্ষণতা ও রাজনৈতিক প্রজ্ঞার উপর। শাহ আলী জয়ের রিপোর্ট। নানা নাটকীয়তায় 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে চলছে আলোচনা আর জোর জল্পনা। তবে যিনি নতুন রাষ্ট্রপতি হন না কেন, সাধারণ মানুষ মনে করে তার মধ্যে থাকতে হবে যোগ্যতা আর অভিজ্ঞতার মিশেল। লিটারেট পারসন এবং জ্ঞানী ব্যক্তিকে দেখতে চাই যে ভালো লোক আসুক, যিনি অ্যাডভাইস করতে পারবেন। আমাদের প্রধানমন্ত্রী তো একটু বয়স ধরেন একটু ইয়াংই, অল্প বয়সী বলবো, তা ওনার যাতে ওনাকে যাতে ভালো অ্যাডভাইস করতে পারেন। 91তে সংসদীয় সরকার ব্যবস্থা ফিরে আসার পর রাজনীতি সংশ্লিষ্ট মুখ যেমন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, অরাজনৈতিক ব্যক্তিরাও রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন। এবার কি হবে তা নিয়ে সাধারণের মধ্যে আছে মিশ্র মত। বিগত সরকার আমলে দেখে আসছি যেই রাষ্ট্রপতি সরকার পক্ষ নেয় সে আর জনগণের চিন্তা করে না। তো রাষ্ট্রপতি তো আসলে রাজনৈতিক কোনো দলের হওয়া উচিত না। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকেই পরবর্তী রাষ্ট্রপতি আসুক, কারণ রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড না আসলে দেশের প্রেক্ষাপট দেশ চালাতে অনেক হিমশিম খাওয়া লাগে। নতুন রাষ্ট্রপতি হিসেবে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি সাবেক ও বর্তমান আমলাদের নামও উঠে আসছে আলোচনায়। আমলা সবসময় রিজিড ফ্রেমওয়ার্কের মধ্যে কাজ করতে পছন্দ করে, আর যিনি রাজনীতিবিদ অনেক বড় ক্যানভাসে চিন্তা করতে অভ্যস্ত। জাতীয় স্বার্থ এমনকি আন্তর্জাতিক পরিসরও কিন্তু তিনি তার চিন্তার মধ্যে ধারণ করেন। এখন কে কেমন শাসন করবে বা করে এটা অনেক সময় পার্সোনালিটির উপরেও ডিপেন্ড করে, ব্যক্তিগত। আবু সাইদ চৌধুরী আর চুপ্পু এক জিনিস না। বিশ্লেষকরা বলছেন নতুন রাষ্ট্রপ্রধানকে মোকাবেলা করতে হবে নানাবিধ চ্যালেঞ্জ। সামাজিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, সংস্কার প্রক্রিয়ায় একটা ভূমিকা রাখা, এবং আমরা যে সত্যিকারের বাংলাদেশের স্বপ্ন দেখেছি মুক্তিযুদ্ধের পরে এবং জুলাইয়ের অভ্যুত্থানের পরে, সেই বাংলাদেশের যে রূপকল্প তার একজন নায়ক হিসেবে উনি আবির্ভূত হতে পারেন কিনা, এটি হবে তার জন্য বড় চ্যালেঞ্জ। গত শুক্রবার শারীরিক অসুস্থতার কারণ দেখে পদত্যাগ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এখন সংসদের পরবর্তী অধিবেশনে সংসদ সদস্যদের ভোটেই নির্বাচিত হবেন দেশের 23তম রাষ্ট্রপতি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। 39 মাসের রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে পদত্যাগের 2 দিনের মাথায় বঙ্গভবন ছাড়লেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন ছাড়াকে কেন্দ্র করে ছিল না কোনো আনুষ্ঠানিকতা। রবিবার দুপুরে বঙ্গভবন ছেড়ে গুলশান 2-এ নিজের বাসভবনে পৌঁছান তিনি। বঙ্গভবনের দরজা আজ আর কোনো রাষ্ট্রীয় আড়ম্বরের সাক্ষী হয়নি। নীরবেই শেষ হলো দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অধ্যায়। পদত্যাগের 2 দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়ে নিজের ঠিকানায় ফিরলেন তিনি। পেছনে রেখে গেলেন বাংলাদেশের সবচেয়ে ঘটনাবহুল রাজনৈতিক সময়ের এক বিতর্কিত অধ্যায়। বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর দুপুরে গুলশানের বাসার উদ্দেশ্যে বেরিয়ে যান তিনি। এখন থেকে গুলশান 2-এর 123 নম্বর সড়কের নিজ বাসভবনে থাকবেন তিনি। 2023 সালের 24 এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার মেয়াদকালেই অনুষ্ঠিত হয় বিতর্কিত দ্বাদশ জাতীয় নির্বাচন, ঘটে ছাত্র জনতার গণঅভ্যুত্থান, ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা সরকার, গঠিত হয় অন্তর্বর্তী সরকার এবং পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ঘটনাবহুল রাজনৈতিক সময়ের নীরব সাক্ষী ছিলেন তিনি। আমি আইন অনুযায়ী শুক্রবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের ইতিহাসে অধিকাংশ রাষ্ট্রপতির বিদায়ী ছিল অনেকটা নীরব। তবে 2023 সালে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেয়া হয়েছিল রাষ্ট্রীয় গার্ড অব অনার ও আনুষ্ঠানিক বিদায়। সেই তুলনায় মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায়ও যোগ হলো নির্ভীত বিদায়ের তালিকায়।
মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। বিরোধী পক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যেসব দাবি জানাচ্ছে তা আমলে নিচ্ছে না সরকার। এসব কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, বর্তমান সরকারকে অনেক সহযোগিতা করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রীয় সুরক্ষা এবং সুযোগ সুবিধা পাবেন তিনি। শারীরিক অসুস্থতায় মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে সরে যাওয়ার পরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোচ্চার এনসিপি, জামায়াত সহ বিরোধী পক্ষ। বিভিন্ন স্থানে মামলার আবেদন, এমনকি গ্রেপ্তারের দাবি উঠেছে। সংবিধানের 51 ধারা অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময় তাকে আদালতের কাছে জবাবদিহি করতে হয় না, এমনকি মামলা কিংবা গ্রেপ্তারি পরোয়ানাও জারি করতে পারে না আদালত। এবার রাষ্ট্রপতির পদ ছাড়ার পর মোহাম্মদ শাহাবুদ্দিনের সে সুরক্ষা থাকবে কিনা প্রশ্ন উঠেছে। সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। সরকার এসব অভিযোগ আমলে নিচ্ছে না। আমরা গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে কি প্রত্যাশা করি? রাজনৈতিকভাবে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে, সেটা আছে। বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে, সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। মন্ত্রী বলেন, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি অন্তর্বর্তী ও বর্তমান সরকারকে অনেক সহযোগিতা করেছেন। সংবিধান অনুযায়ী তিনি নিরাপত্তা সহ বিভিন্ন সুবিধা পাবেন। সাবেক রাষ্ট্রপতি হিসাবে তিনি আইন অনুযায়ী যা সুযোগ পাবেন সেটা অবশ্যই পাবেন, এবং তার প্রোটেকশনের জন্য SSF, PGR সহ এটা 6 মাসের একটা বিধান আছে, সেটা 6 মাসের তিনি তাদের সুযোগ পাবেন, মানে প্রোটেকশনের সুযোগ পাবেন। প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাই থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত আছে, আর মতিঝিলে মেট্রো রেলের নিচে বোমা উদ্ধারের ঘটনার তদন্ত চলছে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা আর্থিক অনিয়মের তদন্ত করবে না কেন্দ্রীয় ব্যাংক। রবিবার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তবে দেশের আর্থিক খাতের সংস্কারে ব্যাংক ভিত্তিক যে তদন্তগুলো চলছে, সেখানে সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। সর্বোচ্চ উনি 1 নম্বর ব্যক্তি ছিলেন, রাষ্ট্রের সংবিধান অনুযায়ী, এবং এই ধরনের সংবেদনশীল বিষয়গুলো আসলে বিধি মোতাবেক যখন অ্যাড্রেস করার প্রয়োজন তখনই করা হবে। এটা আলাদা করে বাংলাদেশ ব্যাংক কোনো বিশেষ প্রায়োরিটি দিচ্ছে বা কোনো টার্গেট নিয়ে কোনো কাজ করতেছে, এরকম হওয়ার সুযোগ নেই। সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে, এমনটাই জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী অডিটোরিয়ামে এসব কথা বলেন তিনি। যাচাই বাছাই করে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেবেন, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপর আপনাদের রাখতে হবে। একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে কেউ অন্যায় স্বীকার হোক সেটাও চলবে না। সেনা সদর নির্বাচনী পরিষদ 2026 উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীতে সেনা সদরের কার্যক্রম উদ্বোধন করেন তিনি। আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জাতির বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী। সেনা কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন। অনুষ্ঠান শেষে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন সরকার প্রধান। মন্তব্য লিপিবদ্ধ করেন পরিদর্শন বইয়ে। দেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সচিবালয়ে চা শিল্পের উন্নয়ন নিয়ে আয়োজিত এক সভায় এই আশ্বাস দেন তিনি। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠনের নির্দেশও দেন। সরকার প্রধান বলেন, চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় নীতিগত ও আর্থিক সহায়তা দেবে। এই ছিল নিউজ 24 প্রবাসী সংবাদের এখনকার আয়োজনে। ধন্যবাদ।